আর কে নিউজকে ধন্যবাদ জানাই। এই আর কে নিউজ একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গিয়েও কিন্তু সংবাদ কভারেজ দেন। এই জন্য আসলেও আপনাদের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষও কিন্তু তাদের ভাবনা তুলে ধরতে পারে যে নিজেদের মধ্যে এই যে বিভেদ সৃষ্টি করে যে আবার আওয়ামী লীগকে যে পুনর্বাসন করার যে একটা চক্রান্ত চলছে, এই বিষয়ে প্রত্যেকটি দলকে কিন্তু সতর্ক থাকার ব্যাপারে আমি অনুরোধ রাখবো। যদি প্রত্যেকটি দল নিজের স্বার্থকে বড় করে দেখতে গিয়ে যদি আবার এই স্বৈর শাসককে পুনর্বাসন করা হয়, তাহলে এটা হবে এই জাতির জন্য কলঙ্ক এবং দেশের জন্য কলঙ্ক। এবং যারা এই দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করে জীবন বাজি রেখে রাজপথে তারা শহীদ হয়েছেন, তাদের এই যে লক্ষ্য, এই লক্ষ্য কিন্তু আমরা ভ্রষ্ট হয়ে যাব। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন কিন্তু সামনে। সেক্ষেত্রে কিন্তু বিশেষ করে বাংলাদেশের একটি বৃহত্তম এবং বড় ধরনের দল বিএনপি এবং পাশাপাশি অন্যান্য দলও কিন্তু আছে। আরেকটা দলের কথা বলি, সেটা হচ্ছে জামাত। তো সব মিলে কিন্তু প্রত্যেকটা দলের মধ্যেই কিন্তু বিশেষ করে তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায়ে কিন্তু এই জাতীয় নির্বাচন কিন্তু একটা বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো দর্শক, আমি এই মুহূর্তে উপস্থিত আছি কুষ্টিয়া মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের, এবং এই ইউনিয়নের বর্তমান যিনি বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বুলবুল আহতু, আমার পাশে কিন্তু তিনি উপস্থিত আছেন এবং তার কাছ থেকে একটু জানার জন্য চেষ্টা করবে, যেহেতু তারা একেবারে তৃণমূল এবং রুট লেভেল থেকে তারা রাজনীতি করছেন এবং মানুষের কাছে কিন্তু তারা কিন্তু এই যে ভোটের যে বিষয় বা মানুষের যে কথাগুলো, সেটা কিন্তু তারা কিন্তু প্রতিনিয়তই কিন্তু সভা সেমিনারের মাধ্যমে কিন্তু তারা কিন্তু তুলে ধরছেন। তা আসলে এই যে জাতীয় যে সংসদ যে নির্বাচন, সেই নির্বাচনে আসলে যারা এই যে বিএনপির তৃণমূল পর্যায়ে হিসেবে কাজ করেন, আসলে তারা কতটুকু অগ্রণী ভূমিকা পালন করছেন, পাশাপাশি এই জাতীয় নির্বাচন নিয়ে তাদের আসলে কি ভাবনা, সেটা একটু তার মুখ থেকে আমি একটু জানার চেষ্টা করব। তো আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি, এই যে জাতীয় যে সংসদ নির্বাচন, যেটা আমার শুরুতেই প্রারম্ভিক কথার মধ্য দিয়ে কিন্তু সেটা তুলে ধরার জন্য চেষ্টা করি, যে এই যে নির্বাচন, এবং আমি যতটুকু ব্যক্তিগতভাবে জানেন যে আপনি অত্যন্ত একজন কর্মী বান্ধব মানুষ এবং দলের জন্য একজন নিবেদিত প্রাণ, এবং দলের যে কোনো যে কাজ, এবং পাশাপাশি আরেকটা কথা বলি, যেহেতু আওয়ামী লীগ পিরিয়ডে যে দীর্ঘ 17-16 বছর, সেখানে কিন্তু আপনি অত্যন্ত কষ্ট করেছেন এবং এই দলের জন্য আর কি। তো এখন যেহেতু এই যে দলের জন্য যে পরিশ্রমটা করছেন, পাশাপাশি যে জাতীয় যে নির্বাচন, আসলে এই নির্বাচনের আপনার ভাবনাটা কেমন, পাশাপাশি আপনারা এই যেহেতু কাজ করছেন তৃণমূল করছেন, আসলে সেই জায়গা থেকে আসলে দলের জন্য কি করতে চাচ্ছেন এবং নির্বাচন নিয়ে কি বলবেন? আমি প্রথমেই আমার প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মালিহাদ ইউনিয়ন শাখা তথা মিরপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে সংগ্রামী সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে দীর্ঘ 16 বছর স্বৈরাচারের দুঃশাসন, সেই দুঃশাসনে আমরা মালিহাদ ইউনিয়ন বিএনপি মিরপুর উপজেলা বিএনপির নির্দেশনায় বিভিন্ন আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছি এবং আমরা এই দীর্ঘ 16 বছর যে বাংলাদেশের মানুষ তাদের মৌলিক অধিকার যে এই ভোট থেকে বঞ্চিত ছিল, আমরা দীর্ঘ আন্দোলনে যে আমাদের লক্ষ্য ছিল যে আমরা যে বাংলাদেশ যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, যে বাংলাদেশে যে গণতন্ত্রকে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার কবর রচনা করেছিল, সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্যই আমরা রাজপথে আন্দোলন করেছি এবং জনগণের যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকার জনগণের হাতে ফিরে দেওয়ার জন্যই মূলত আমরা আন্দোলন করেছি। গত 24 সালের 5ই আগস্ট সরকার পতন হওয়ার পর আমরা আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা আমাদের জেলা বিএনপি উপজেলা বিএনপির নির্দেশে আমরা প্রত্যেকটি ওয়ার্ড থেকে আমরা নেতাকর্মী যারা ত্যাগী
যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছিল তাদেরকে সাথে নিয়ে আমরা ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি গঠন করে আমরা মিরপুর উপজেলা সম্মেলন সফলভাবে সম্পন্ন করেছি। আমাদের প্রিয় নেতা, মিরপুর ভেড়ামারা এলাকার গণমানুষের নেতা, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলামের সার্বিক সহযোগিতায় আমরা মিরপুর উপজেলা সম্মেলন শান্তিপূর্ণ এবং সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছে এবং সেই সম্মেলন স্বতঃস্ফূর্তভাবে আমরা সম্পন্ন করেছি। সেখানে আমাদের জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব কুতুবুদ্দিন আহমেদ এবং জেলা বিএনপির সদস্য সচিব জনাব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের উপস্থিতিতে, পাশাপাশি আমাদের মিরপুর ভেড়ামারায় আরো 2 জন নির্বাহী কমিটির সদস্য আছেন, আপনারা জানেন, ব্যারিস্টার রাগিব রফ চৌধুরী এবং ফরিদা ইয়াসমিন। তিনারাও উপস্থিত থেকে আমাদের এই সম্মেলনে সহযোগিতা করেছেন। তো আমরা বিএনপি বাংলাদেশের বৃহৎ একটি দল, সেই দলে গ্রুপিং থাকাটাই স্বাভাবিক। তো আমি মনে করি আমার মিরপুর উপজেলা যে বিএনপির যে সাংগঠনিক অবস্থান, সে তৃণমূল থেকে উপজেলা কমিটি পর্যন্ত আমরা এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ এবং অত্যন্ত শক্তিশালী সংগঠন। এখানে বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদের সমর্থক থাকতেই পারে এবং তারা বিভিন্নভাবে আলোচনায় তাদের নাম নিয়ে আসছে, কিন্তু সাংগঠনিকভাবে একটা নিয়ম আছে, সেই নিয়মের মধ্য দিয়ে আমরা যেভাবে আমরা ওয়ার্ড থেকে উপজেলা পর্যন্ত আমরা আমাদের সাংগঠনিক অবস্থান নেতাকর্মীদের সহযোগিতায় তৈরি করতে পেরেছি। তো আমাদের যে আগামী যে সংসদ নির্বাচন, আসন্ন যে নির্বাচন, এই নির্বাচন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে আমাদের দলীয় একটা নির্দেশনা আছে। আমাদের নেতা তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন যে তিনার 31 দফা কর্মসূচি, আমরা সেই 31 দফা কর্মসূচি মানুষের মাঝে আমরা এটা আলোচনায় নিয়ে আসছি এবং আমাদের বিএনপি যদি ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে আমরা সেই 31 দফার মাধ্যমে আমরা দেশের যে উন্নয়ন বা বিভিন্ন বিষয়, আমরা দেশের যে একটা পরিবর্তন, যে স্বৈর শাসন থেকে পরিবর্তন করে যে একটা সুন্দর বাংলাদেশ গড়ব, সেই বিষয়টি আমরা ইতিমধ্যে জনগণের সাথে মত বিনিময় করে আমরা আমাদের সাংগঠনিক ব্যবস্থা আমরা চালু রেখেছি। তো এখানে সাংগঠনিকভাবে আমরা আমাদের প্রতিপক্ষ হিসাবে মিরপুর ভেড়ামারায় আমরা লক্ষ্য করছি জামাত ইসলাম একটা ইসলামিক সংগঠন। তারা বিভিন্নভাবে ধর্মকে ব্যবহার করে, ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ধর্মের মধ্যেও বিভ্রান্তি করে বেড়াচ্ছে। এই বিষয়েও আমরা আমাদের নেতাকর্মীরা সাধারণ মানুষ বা ধর্মপ্রাণ মুসল্লিদেরকেও বোঝাতে চেষ্টা করছি বা অনেক ক্ষেত্রে আমরা বোঝাতে সক্ষম হচ্ছি। তো আমি একটু জানতে চাচ্ছি, এই যে সাংগঠনিক যে কথাটা বললেন, এবং সেক্ষেত্রে আসলে বিএনপির যে তৃণমূল পর্যায়ে, আপনার যেহেতু তৃণমূল রাজনীতিটাই করেন আর কি, এখান থেকে এমপি ক্যান্ডিডেট একজনই হবেন এবং সেক্ষেত্রে আসলে আপনাদের ভিতরে কোনো গ্রুপিং বা আপনাদের ভিতরে কোনো মতৈক্য আছে কিনা এবং জাতীয় ক্ষেত্রে আপনারা একমত হবেন কিনা, যে বা যারাই পায় না কেন? আমাদের মিরপুর ভেড়ামারায় সেই 96 সাল থেকে 96 সালে এখানে আমাদের অত্যন্ত জনপ্রিয় নেতা অধ্যাপক শহীদুল ইসলাম, যিনি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসাবে অংশগ্রহণ করে প্রায় 64,000 প্লাস ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন 7ম জাতীয় সংসদ নির্বাচনে। সেখানে ব্যাপক ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করেছিলেন। পাশাপাশি 8ম জাতীয় সংসদ নির্বাচন হয়েছে 2001 সালে।
আপনারা জানেন যে এই বিগত সরকারের একজন জাতীয় নেতাই ধরা যায়, মাহবুব আলম হানিফ, তিনাকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেই কিন্তু আমাদের প্রিয় নেতা অধ্যাপক শহীদুল ইসলাম জয়লাভ করেছিলেন। এবং সেই নির্বাচনে আরেকজন জাতীয় নেতা জাসদের হাসানুল্লাহ ইনু, তিনিও এই অধ্যাপক শহীদুল ইসলামের কাছে জামানত হারিয়েছেন। তিনি আসলে অত্যন্ত জনপ্রিয় নেতা, পাশাপাশি তিনি চলমান নেতা হিসাবে আমাদেরকে নেতৃত্ব দিয়ে আসছেন। আমাদের অভিভাবক হিসাবে এই দীর্ঘ 16 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনেও আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে তিনি সাংগঠনিকভাবে বিভিন্ন আন্দোলনে তিনি উৎসাহিত করেছিলেন। তো এখানে আরো যে দুইজন আছেন, এখন নির্বাচনে বিভিন্ন জন এখানে বড় দল প্রার্থী হিসাবে তেনারা মনোনয়ন চাইতেই পারেন। তো এই বিষয়টা দল বিবেচনা করবেন। তো যদি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বা আরো যারা দলের হাইকমান্ড আছে, এরা যদি আমাদের তৃণমূলের যদি মতামত জানতে চান, বা আমি মনে করি যে আমরা যারা তৃণমূলের রাজনীতি করি, প্রকৃতপক্ষেই ভোটের যে যুদ্ধ, এই যুদ্ধের সৈনিক কিন্তু আমরা। তা আমি আশা করি যে আমার দলের যারা হাইকমান্ড আছেন, তারা আমাদের তৃণমূলের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতেই নমিনেশন দিলে সবচেয়ে ভালো হয়। এবং আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনিও বলেছেন যে যাদের ক্লিন ইমেজ আছে এবং যাদের জনগণের কাছে গ্রহণযোগ্যতা আছে, যেনাকে মনোনয়ন দিলে ভালো রেজাল্ট করবেন বা জয়লাভ করবেন, এই ধরনের মানুষগুলাকে বাছাই করে এবং তৃণমূলের মতামতের ভিত্তিতে মনোনয়ন দেবেন। তো যদি তৃণমূলের মতামতের ভিত্তিতে তিনি মনোনয়ন দেন, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা দেওয়াই ভালো। এবং আপনারা জানেন যে এই কুষ্টিয়া জেলা বিএনপির দুর্গ হিসাবে খ্যাত। এই স্বৈর শাসনের পূর্বে এই 16 বছর পূর্বে যে যতগুলি নির্বাচন হয়েছে, প্রত্যেকটি নির্বাচনেই প্রত্যেকটি আসনেই বিএনপি ব্যাপক ভোটের ব্যবধানে কিন্তু প্রতিপক্ষকে পরাস্ত করেছে। এবং আমি বিশ্বাস করি যে এখনো যদি সুষ্ঠু নির্বাচন হয়, তো কুষ্টিয়া জেলার মিরপুর, ভেড়ামারা সহ প্রত্যেকটি আসনই বিএনপি ব্যাপক ব্যবধানে জয়লাভ করবে আশা করি। আপনি আরেকটা কথা বলছিলেন, আমি ওই প্রসঙ্গে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে জামাতের যে প্রসঙ্গটা টানলেন আর কি। আপনি জানেন যে বর্তমান জামাত কিন্তু এই যে জাতীয় যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু মূলত তারা কিন্তু একটা কথা দাবিটা বেশ জোরালো ভাবে তারা কিন্তু সব জায়গায় সভা সেমিনার কিন্তু বলে আসছে যে পিআর পদ্ধতি। আসলে এই যে পিআর পদ্ধতি, তারা বলছে যে পিআর পদ্ধতি যদি না হয় তাহলে তারা নির্বাচনে যাবেন না। এবং আপনাদের অবস্থান কিন্তু এটাও আমরা শুনেছি এবং জানি যে আপনারা পিআর পদ্ধতি আসলে চাচ্ছেন না। তো সেক্ষেত্রে আসলে এই যে দুইটি রাজনৈতিক দলের দুইটি মেরুকরণ, অর্থাৎ একটা বিষয়কে কেন্দ্র করে যে অর্থাৎ এই যে পিআর পদ্ধতি এবং পিআর পদ্ধতি চাচ্ছেন না, আসলে সেক্ষেত্রে আপনারা যারা তৃণমূলের রাজনীতি করেন, বিএনপির রাজনীতি করেন, আসলে এই বিষয়টা নিয়ে আসলে বিএনপির পাশাপাশি যে জামাতের যে অনর অবস্থানের কথাটা, যে পিআর পদ্ধতি, তো সে বিষয়টা যদি এই দীর্ঘ 16 বছর আমরা অনেক স্বপ্ন নিয়ে রাজপথে আন্দোলন করেছি। এখানে আমাদের অনেক ছাত্র, অনেক আমাদের দলীয় ভাইরা এই দীর্ঘ 16 বছরে অনেকে গুম হয়েছে, অনেকে মামলা হামলার শিকার হয়েছে, এবং সর্বশেষ জুলাই আগস্ট আন্দোলনে আমাদের অনেক ছাত্র দলের নেতারা রাজপথে শহীদ হয়েছেন। তো আমরা এত এত কিছুর পরেও আমরা কিন্তু একটা স্বপ্ন নিয়ে কিন্তু এই আন্দোলনে ছিলাম, বা এই সরকার পতন হওয়ার পর, স্বৈরাচার শাসক পতন হওয়ার পর আমরা কিন্তু সেই স্বপ্নই বুকে লালন করে আমরা কিন্তু সাংগঠনিকভাবে চলমান প্রক্রিয়ায় কিন্তু আমরা সাংগঠনিক অবস্থান তৈরি করতেছিলাম। কিন্তু এই 5 তারিখ পরবর্তী মুহূর্তে দেখা গেল যে এই স্বৈর শাসকের দোসররা বিভিন্নভাবে জামাত বা বিএনপিরও কিছু কিছু নেতাদের হাত ধরে অনুপ্রবেশ করে এখানে একটা গভীর ষড়যন্ত্র করছে। আমি মনে করি
যে এই যে জামাত যে পিআর পদ্ধতিতে যে একটা অনড় অবস্থানে আছে, এটাও এই ষড়যন্ত্রের একটা অংশ হিসেবে মনে করা যায়। কারণ পিআর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যে সিস্টেম, এই সিস্টেম বাংলাদেশের মানুষ কিন্তু সাধারণ মানুষ বোঝেই না। তো আমরা এই জামাত ইসলামের অতীত ইতিহাস জানি যে যতগুলি নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা একমাত্র বিএনপির সাথে জোটগত অবস্থায় আমার মনে হয় একবার 17, একবার 18টি আসন পেয়েছে। বাকি আসনগুলিতে 2টা 3টা ছাড়া তারা কিন্তু জয়লাভ করতে পারেনি। তো জামাত এখানে তারা একটা সুকৌশলে তারা এই আনুপাতিক প্রতিনিধিত্ব তারা দাবি করছে, একটাই কারণ যে তারা প্রত্যেকটি আসনের ভোট হিসাবে কিন্তু তারা জয়লাভ করা তাদের পক্ষে আদৌ সম্ভব না। তো তারা এই যে আনুপাতিক প্রতিনিধিত্ব যে দাবি করছে, এটা মূলত তাদের এই দাবিটা আমি মনে করি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। ইতিমধ্যে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছেন যে সংবিধান সংশোধন ছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচন করা আদৌ সম্ভব না। তো যখনই ওরা বুঝতে পেরেছে যে যদি পিআর পদ্ধতির তাদের এই দাবি না মানা হয়, তাহলে তারা সারা বাংলাদেশে এই হই হই যতই করুক, তারা কিন্তু ওই 2-3টার বেশি আসন তাদের পাওয়া সম্ভব না। তো এখন তারা, আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি, আমরা তৃণমূলে রাজনীতি করি, যে অনেক ওই আওয়ামী লীগের দোসররা তারা তাদের এই খোলস পাল্টে তাদের জার্সি বদল করে মাথায় টুপি দিয়ে অলরেডি জামাতের ভেল ধরেছে। তো তারা যতই আশা করুক, কিন্তু এই আওয়ামী লীগের দোসররা তাদের মধ্যে প্রবেশ করে তারাই কিন্তু এই পিআর পদ্ধতিতে তারা অনড় রেখে বাংলাদেশের এই নির্বাচন বানচাল করার একটা ষড়যন্ত্রে তারা মত্ত হয়ে আছে। কিন্তু তারা যতই ষড়যন্ত্র করুক, বাংলাদেশের জনগণ এই পিআর পদ্ধতিকে কখনোই তারা বোঝেও না, তারা মানেও না, তারা মানবেও না। আর কে নিউজকে ধন্যবাদ জানাই। এই আর কে নিউজ একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গিয়েও কিন্তু সংবাদ কভারেজ দেন। এই জন্য আসলেও আপনাদের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষও কিন্তু তাদের ভাবনা তুলে ধরতে পারে। এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের মাধ্যমে আমি আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে ইতিমধ্যে মানুষ নির্বাচনমুখী হওয়া শুরু করেছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের যে একটা বৃহৎ দল বিএনপি, আমাদের প্রত্যেকটা আসনই কিন্তু প্রার্থীর ব্যাপারে এখনো কিন্তু সুনির্দিষ্টভাবে নির্দেশনা নাই। তো এই ব্যাপারে আমার মনে হয়, আমি একজন তৃণমূলের কর্মী হিসাবে, যে বিএনপিতে প্রত্যেকটা আসনই কম বেশি গ্রুপিং আছে। তো যদি খুব দ্রুত প্রত্যেকটি আসনের যদি প্রার্থী যদি সিলেকশন করা হয়, আমার মনে হয় নেতাকর্মীদের সহযোগিতায় যে ছোটখাটো যে বিবাদমান যে গ্রুপগুলা, এগুলো কিন্তু জেলাকেই প্রার্থী সিলেকশন করবেন, তিনাকে সামনে রেখে কিন্তু এই বিবাদমান সমস্যাগুলোর সমাধান করা আমার মনে হয় সম্ভব হয়। বা আমরা তৃণমূলের যারা আছি তারা, আমরা যদি প্রার্থী সিলেকশন হয়, তাহলে তাকে সামনে ধরে আমরা জনগণের সম্মুখে কিন্তু যাওয়া আমাদের জন্য খুব সহজ হয়। এখনো কে হবে প্রার্থী এ ব্যাপারে আমরা কিন্তু অনেকেই অনিশ্চয়তার মধ্যে আছি। পাশাপাশি আমি যারা এই দীর্ঘ 16 বছর যে সমস্ত রাজনৈতিক দল বিএনপির সাথে একত্রতা ঘোষণা করে রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল, যে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে নিজেদের মধ্যে এই যে বিভেদ সৃষ্টি করে যে আবার আওয়ামী লীগকে যে পুনর্বাসন করার যে একটা চক্রান্ত চলছে, এই বিষয়ে প্রত্যেকটি দলকে কিন্তু সতর্ক থাকার ব্যাপারে আমি অনুরোধ রাখবো। যদি প্রত্যেকটি দল নিজের স্বার্থকে বড় করে দেখতে গিয়ে যদি আবার এই স্বৈর শাসককে পুনর্বাসন করা হয়, তাহলে এটা হবে এই জাতির জন্য কলঙ্ক এবং দেশের জন্য কলঙ্ক। এবং যারা এই দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করে জীবন বাজি রেখে রাজপথে তারা শহীদ হয়েছেন, তাদের এই যে লক্ষ্য, এই লক্ষ্য কিন্তু আমরা ভ্রষ্ট হয়ে যাব। তাই সকলের প্রতি অনুরোধ রাখবো যে তারা নিজেদের অন্তত এই স্বৈরাচার বিরোধী যে আন্দোলন আমরা একসাথে করেছি, সেই জায়গায় আমাদের একমত থাকতে হবে।
এবং সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণ যে রায় দেয় সেই রায় সবাইকে মেনে নিতে হবে। আমি এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আপনারা যে এই কষ্ট করে যে এই প্রত্যন্ত অঞ্চলে এসে আমাদের যে এই মনের ভাবনা যে আপনারা আমাদের কাছে জেনে জাতির সামনে উপস্থাপন করছেন, এজন্য সত্যিই আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনাদের এই যে আরকে নিউজের যে চলমান কার্যক্রম আগামী দিনে যা আরো প্রসারিত হয় এ ব্যাপারে আপনাদের প্রতি আমাদেরও দোয়া থাকলো। পাশাপাশি আমি যারা নতুন যারা ভোটার তাদেরকে আমি অনুরোধ রাখবো যে এই আগামী নির্বাচনে আমাদের প্রিয় নেতা বলেছেন তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, ধানের শীষের জন্য। যাক, আমি সকলের কাছে আগামী দিনে আগামী নির্বাচনে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানের শীষের পক্ষে আপনাদের সকলকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা বর্তমানে সুদূর সেই লন্ডনে অবস্থান করছেন। সেখান থেকে তিনি এই দীর্ঘ 16 বছর নির্দেশনা দিয়ে এই স্বৈরাচার পতনের যে আন্দোলন, সেই আন্দোলনের মহানায়ক হিসাবে তিনি খ্যাত হয়েছেন, যেটা বেশ কিছুদিন আগে নজিরবিহীন ভাবে এবং জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান নিজেই এই ঘোষণাটি দিয়েছেন। পাশাপাশি আপনারা জানেন যে গণতন্ত্রের মাতা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে যেভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে রেখে সেই একজন গণতন্ত্রের মাতা তিনি 3 বারের সফল প্রধানমন্ত্রী, শুধু তাই না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের তিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন, তিনার স্ত্রীকে যেভাবে অসম্মানিত করেছেন সারা বাংলাদেশের মানুষ আপনারা জানেন। সেই নেত্রী এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের যে এই যে বিগত দিনের যে স্বৈরাচারের যে অত্যাচার নির্যাতনের বিষয়টা আপনারা বিবেচনা রাখবেন। এবং সারা বাংলাদেশের মানুষ বিগত দিনে বিএনপিকে যেভাবে ভালোবেসে আপনারা ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় এনেছিলেন, এবার যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন যে এই যে 31 দফা কর্মসূচি, এখানে বেকার ভাতার ব্যবস্থা আছে। এবং বিএনপি যদি ক্ষমতায় যায় বাংলাদেশের প্রত্যেকটি পরিবারে যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে আমাদের নেতা বলেছেন। এবং এই ধরনের সুযোগ যদি বিএনপি দেয় আমার মনে হয় বাংলাদেশের যে ব্যাপক একটা পরিবর্তন আমরা দেখব। এবং কোনো মানুষ গরিব থাকবেন না, কোনো মানুষ বাংলাদেশে ইনশাল্লাহ গরিব থাকবে না। এবং সত্যি বাংলাদেশের যে একটা পরিবর্তন, যে সেই আমরা শুনেছি ছোটবেলায় যে বাংলাদেশকে সোনার বাংলা দেখতে চাই, আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে ইনশাল্লাহ বাংলাদেশ সোনার বাংলা হবে। আমি আপনাদের মাধ্যমে আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমাদের নেতা এবং রুট লেভেলের কর্মী পর্যন্ত আমি সকলের কাছে করজোড়ে আমি নিবেদন করব যে আমাদের লক্ষ্য আগামী নির্বাচনে দলের জনগণের আস্থা এবং ভালোবাসা অর্জন করা। তো আমরা যদি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যদি আমাদের যদি সাংগঠনিকভাবে আমরা যদি আমাদের কার্যক্রম পরিচালনা করতে হয়, তো সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই নির্বাচনে জয়লাভ করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধের বিকল্প কোনো কিছু নাই। তাই আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন যে ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। আমি প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো আপনারা ব্যক্তিগত রেষারেষি বাদ দিয়ে আপনারা দলকে শক্তিশালী অবস্থানে রাখতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। একে অপরের বিরুদ্ধে নিন্দা গীবত বাদ দিয়ে আমরা দলের পতাকার তলে সবাইকে আমরা ঐক্যবদ্ধ করি এবং আগামী দিনে আমরা দলকে শক্তিশালী অবস্থানে নিয়ে গিয়ে আমরা প্রতিপক্ষের সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নেই। সবাইকে ধন্যবাদ। দর্শক, আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আজকের যে মূল ইস্যু ছিল জাতীয় সংসদ নির্বাচন, পাশাপাশি যে জামাতের যে মূল একটা বিষয় সেটা হচ্ছে পিআর পদ্ধতি। সেই পিআর পদ্ধতি নিয়ে বিএনপির একজন তৃণমূল নেতার সাথে
তার যে সমস্ত কর্মী মানুষ আছে তাদেরকে নিয়ে যে এতক্ষণ যে আলোচনা হলো সেই আলোচনাগুলো সরাসরি আপনাদের আমি তুলে ধরার জন্য চেষ্টা করলাম।